একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি। আপনাদের সাথে আছি আমি ফাইসাল রয়। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আলোচনা যাব, তবে তার আগে প্রতিবেদন দেখে নিতে চাই যাতে আলাপে সুবিধা হয়। গাড়ির জ্বালানি না পেয়ে পেট্রোল পাম্পে আগুন দিয়েছে জনগণ, এমন শিরোনামে একটি ভিডিও প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। পুরো ভিডিওটি গভীরভাবে বিশ্লেষণ করে দেখা গেল এটা ২ বছর আগের ভিডিও এবং একটি দুর্ঘটনা। এটাকেই মিথ্যা দাবিতে নতুন করে পোস্ট করে গুজব ছড়ানো হয়েছে। এদিকে দেশে কোনো বিদ্যুতের সংকট নেই, সব মিডিয়ায় অপপ্রচার, এমন শিরোনামে একটি ফটোকার্ড ফেসবুকে অনেকের চোখে পড়েছে। সেই ফটোকার্ডে আবার মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ছবিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। পরে যাচাই করে দেখা গেল এই দাবিটিও সম্পূর্ণ মিথ্যা। মন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। গত ২১শে এপ্রিল কয়েকটি গণমাধ্যমের ফেসবুক পেজে কিছু ফটোকার্ড পোস্ট করা হয়। দাবি করা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জায়দুর রহমান বলেছেন দেশের অর্ধেক খালের খনন কাজ শেষ। তবে রিউমার স্ক্যানার টিম জানায় দাবিটি মিথ্যে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জায়দুর রহমান পুরো দেশের সব খালের অর্ধেক খনন কাজ সম্পন্ন হয়েছে বলেননি। তিনি মূলত খনন কর্মসূচিভুক্ত ৬৪৫টি খালের মোট খনন কাজের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হওয়ার কথা বলেছেন। এই বক্তব্যের জায়গায় দেশের সব খাল প্রসঙ্গে বলা বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাকি বলেছেন দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই। লোডশেডিং নিয়ে যেগুলো বলা হচ্ছে সব মিডিয়ার অপপ্রচার। পরে এই ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা গেল দাবিটি মিথ্যা। ইকবাল হাসান মাহমুদ টুকু এমন কোনো মন্তব্য করেননি। মূলত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে এটি ছড়িয়ে পড়েছে। এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে অকটেন ও পেট্রোলের মজুদ কমে আসায় নতুন করে সংকটের শঙ্কা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে পাবনায় তেল না পেয়ে পাম্পে আগুন দিয়েছে জনগণ, এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২৪ সালের ১০ জানুয়ারির ঘটনা। সেদিন পাবনা শহরের রাধানগর এলাকায় ফরিদ ফিলিং স্টেশনে জ্বালানিবাহী লরি থেকে তেল খালাসের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার ভিডিওকে সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকের অপতথ্যের ধরন বিশ্লেষণ করে দেখা গেল চলমান ইস্যুগুলোকে টার্গেট করেই সবচেয়ে বেশি গুজব ছড়াচ্ছে। এছাড়া সার্কাজমের নামে অপতথ্য ছড়ানোর চেষ্টা তো আছেই। এসব ঝুঁকি থেকে বাঁচতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়া যে কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ বিশ্লেষকদের। একই সাথে তাগিদ দিলেন মূল ধারার গণমাধ্যমের উপর আস্থা রাখা। ফাইসাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। যুক্ত হচ্ছে তার সাথে। সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে রিউমার চেক নিয়ে ৭১-এর এই যে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারের, সেই আয়োজনে আপনাকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের গুজব এবং অপতথ্যগুলো দেখছি, আজকের প্রতিবেদনেরই কিছু অংশ যদি তুলে আনতে চাই। প্রায় ২ বছর আগের একটি দুর্ঘটনাকে চালিয়ে দেওয়া হলো। জ্বালানি সংকটে পেট্রোল পাম্পে আগুন দিয়েছে জনগণ, এমন শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হলো পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। এটি নিয়ে নানা প্রতিক্রিয়াও আমরা দেখেছি এবং বেশ কিছু মানুষকে এই নিয়ে প্রতিক্রিয়াও জানাতে দেখেছি। এই যে সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের সাধারণ মানুষ যেসব বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকে বা যেগুলো বিষয় নিয়ে অসুবিধার মুখোমুখি পড়ে, সেই সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে আমরা অপতথ্য এবং গুজব সবচেয়ে বেশি আকারে দেখছি। অনেকটা পরিকল্পিতভাবেই বিষয়গুলোকে ছড়ানো হচ্ছে। আপনার কাছে জানতে চাই, এই ধরনের পদক্ষেপ যখন নেওয়া হয় বা এই ধরনের অপতথ্য যখন ছড়ানো হয়, সেটি আসলে সাধারণ মানুষের উপর কি রকম আসলে প্রভাব রাখে? ধন্যবাদ আপনাকে আবারও। ৭১ টিভি যেভাবে সেই পুরনো যে অপতথ্য, অর্থাৎ ২ বছর আগের যে ভিডিও, সেটি এখনকার বলে চালিয়ে দেওয়া হয়েছে, তার
আহ, ক্ষেত্রে যে সঠিক তথ্যটি তুলে ধরেছে দর্শকদের কাছে, এটাই হচ্ছে অপতথ্য বা ভুল তথ্য অথবা বিকৃত তথ্য অপনোদনের প্রধান উপায়। এখন এটি যদি সব ক্ষেত্রেই সব বিষয়ে আমরা করি, গতকাল যেমন একটি মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি অপপ্রচার নিয়ে যে লঙ্কা কাণ্ড হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এবং সেটিও তো কোনো ফেক মানে আইডি থেকে, অর্থাৎ এটি ছদ্মবেশী কেউ এটি করেছে, কার নামে করেছে তার চেয়েও হলো যে এটি এর বিরুদ্ধে দুই পক্ষই কিন্তু প্রতিবাদ করেছে, এবং প্রতিবাদটি কিন্তু একটা কি বলে একটা সংকট তৈরি করেছে। সেখানে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে, আহত হওয়ার ঘটনা ঘটেছে, সাংবাদিকও আহত হয়েছে। এখন এটি যদি আমরা আগে চিহ্নিত করতে পারতাম যে এই তথ্যটি ভুল বা কে এটি ছড়িয়েছে, তাহলে হয়তো এই পারস্পরিক দোষারোপ থেকে রেহাই পাওয়া যেত। এখন এক্ষেত্রে দ্রুত যে কোনো ভুল তথ্য অপতথ্য ছড়ানোর পর যে কাজটি আমাদের করণীয় সেটি হচ্ছে যে দ্রুত প্রকৃত সত্য কোনটি সেটি জানান। এক্ষেত্রে রাজনৈতিক সংবাদ মাধ্যমগুলো তো করছেই স্ক্যানার, ফ্যাক্টস চেকার বা স্ক্যানার দিয়ে এটি করছে। রাজনৈতিক দল বা অন্য সংগঠন প্রতিষ্ঠানের কিন্তু এই ধরনের দক্ষতা অর্জন করতে হবে, এই ধরনের কারিগরি বিষয়ে তার জ্ঞান। চমৎকার বলেছেন সৌরভ হাসান। আসলে গত দিনের যে পরিস্থিতি আমরা দেখলাম, আসলে একটি অপতথ্য কি ধরনের প্রভাব রাখতে পারে মানুষের উপরে, সেটারই কিন্তু এটি একটি বড় উদাহরণ। কিন্তু এই ধরনের অপতথ্য যখন আমরা দেখছি এবং এই ধরনের অপতথ্য যখন সরাসরি সামনে চলে আসে, এবং যেটি নিয়ে আমরা একটি লঙ্কাকাণ্ডই আমরা গতদিন দেখেছি, এই ধরনের অপতথ্য তো আমাদের এখন রোখার একটি মুখ্যম সময় হয়ে দাঁড়িয়েছে। কি মনে করেন আপনি, যদি এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন যদি তথ্য দেখেন, তাহলে আপনি কিভাবে চেক করবেন এই তথ্য সঠিক না বেঠিক? যদি শুধু সরকারের বিরুদ্ধে হয় তা না, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তির বিরুদ্ধেও হয়। আপনি দেখুন যে এই সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন বা বৈঠক করেছেন, এটি নিয়ে যে ধরনের প্রচার চালানো হয়েছে, অর্থাৎ এটি একজন মানুষকে সামাজিকভাবে হেয় করা। একজন অধ্যাপক, তিনি সর্বজন শ্রদ্ধেয়, এবং তার সারা জীবন শিক্ষা এবং বই পড়ার আন্দোলনের সঙ্গেই তিনি জড়িত, এজন্য অনেক সংগ্রাম করেছেন। তার সম্পর্কে যে এই ধরনের আমি মনে করি যে এর বিরুদ্ধেও সোচ্চার প্রতিবাদ করা উচিত। সংবাদ মাধ্যমে কিন্তু এটার আমরা দেখিনি যে এটি অনুসন্ধান করে প্রকৃত তথ্যটি কি, তার সম্পর্কে যেসব অপপ্রচার চালানো হয়েছে সেক্ষেত্রে প্রকৃত তথ্যটি, এমনকি বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে হয়তো এর একটা ব্যাখ্যা দিতে পারত। কিন্তু অনেক সময় নতুন আরো অপপ্রচার হবে, আরো তথ্য বিকৃত হবে। এসব কারণে ব্যক্তি বা প্রতিষ্ঠান এটি দিতে অনেক সময় অনীহ প্রকাশ করেন, যে মানে এক ধরনের সামাজিক সম্মান রক্ষার জন্য। আর সরকারেরও এক্ষেত্রে দায় আছে যে কারা এটি ছড়িয়েছে, সেটি বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো বিষয়ে। আপনি খাল খনন কর্মসূচি বলেছিলেন, জ্বালানি সংকটের কথা বলছেন, আরো দু একটি বিষয় বলছেন। এখন এটা কারা করছে, প্রথমত চিহ্নিত করে তাদের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া। আর এটি এমন বিষয়, আইনি ব্যবস্থা নেওয়াটা কঠিন হচ্ছে যখন ফেক আইডি মানে ভুল বা ছদ্মবেশী আইডি দিয়ে এটি করা হয়, তখন কে করেছে সেটা বের করা সহজ নয়। সুতরাং সেক্ষেত্রে একটা আর হচ্ছে যে আমাদের সব ক্ষেত্রেই কিন্তু একটা লিটারেসির প্রয়োজন, মানে শিক্ষা গ্রহণের যে প্রস্তুতি, অর্থাৎ সংবাদ মাধ্যম মানে যে কোনো তথ্য দিলেই সেটি সত্যাসত্য বা সেটি সঠিক বেঠিক এটা যাচাই করার দায়িত্ব কিন্তু এই যারা এটা দেখেন, যারা এটা অনুসরণ করেন। আর সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু এটি হয়েছে, যেমন গাজার যুদ্ধের ছবি দেওয়া বা মিয়ানমারের গণহত্যার ছবি এখানকার ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া।
কিভাবে এই ধরনের পরিকল্পিত অপতথ্যগুলো সাধারণ মানুষের উপরে এবং তার মানসিকতা কীভাবে প্রভাব ফেলছে, এবং এই নিয়ে যে ধরনের আসলে পদক্ষেপ আমাদের নেওয়া দরকার ইতিমধ্যেই, সেটি নিয়ে আসলে কতটুকু কাজ হলো সেই বিষয়ে বলছিলেন। জানতে চাই কি মনে করেন এই ধরনের অপতথ্যকে যদি রুখতে হয় এখনই আমাদের কী ধরনের সিদ্ধান্তের দিকে এগোতে হবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে, জানো? হ্যালো, শোনা যাচ্ছে? জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, জি, আপনার প্রশ্নটা আমার একটু বলতে হবে। অবশ্যই আমি বলছিলাম যে এই মুহূর্তে আমরা যে ধরনের অপতথ্য এবং গুজবের যে ধরনের প্রকোপ আমরা দেখছি, সেগুলোকে যদি আমাদের সামাল দিতে হয় সরকারি এবং বেসরকারি পর্যায়ে, এবং একই সাথে যারা সংবাদ মাধ্যম রয়েছে তাদের কাছে কি ধরনের সমাধান আসলে এখন যাওয়া উচিত বা কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? না, এটি প্রথমত হচ্ছে যে কারা করছেন, কি উদ্দেশ্যে করছেন, এবং এই অপতথ্য ছড়ানোর নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য আছে, সামাজিক উদ্দেশ্য আছে, ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের বিষয় আছে, অথবা অনেকে এখন তো দেখা যাচ্ছে যে ভিউ বাড়ানোর জন্য, অর্থাৎ অনেক বেশি দর্শককে আকৃষ্ট করার জন্য নানা রকম অপতথ্য, ভুল তথ্য, বিকৃত তথ্য প্রচার করছেন। এগুলো তো তথ্য নয়, এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। তাই বিভ্রান্ত যাতে মানুষ না হয়, আর সেক্ষেত্রে একটা সমন্বিত প্রয়াস দরকার। আর সেটি সংবাদ মাধ্যমগুলো যেমন, প্রতিষ্ঠানগুলো, এবং একই সঙ্গে ব্যক্তি তো ভূমিকা থাকবেই। আমার মনে হচ্ছে যে, এবং বিশেষ করে তরুণদের প্রতি এটি একটি বিশেষ মানে তাদেরকে জানানো যে কোনটি ভুল তথ্য বা এটি যে সঠিক নয়। আপনি যে প্রথমে যে তথ্যগুলো বলেছিলেন, এখন এটি কিভাবে জানানো, এটি হয়তো তার আরেকটি মাধ্যমেই জানাতে হবে। আর সেটি সংবাদ মাধ্যম হতে পারে, সেটি দলীয় দলীয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে, অথবা ব্যক্তিগতভাবেও হতে পারে। আর এই অপতথ্য, ভুল তথ্য ছড়ানোর তো শুধু দেশে নয়, আর সারা বিশ্বেই এটি হচ্ছে। সারা বিশ্বের এবং অনেক বিষয়ে কিন্তু যেহেতু সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তাদের কাছে জিজ্ঞেস করেন যে এই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দেখলাম, ফেসবুকে এটা দেখলাম, ইউটিউবে দেখলাম, কিন্তু মূলধারা গণমাধ্যমে দেখলাম না, টিভিতে দেখলাম না, বা পত্রিকায় দেখলাম না। মানে এটা যে পত্রিকা, অনেক সময় বলা হয় যে এটা কি পত্রিকা ভয়ে করেনি বা টেলিভিশন ভয়ে প্রচার করেনি অথবা অন্য কোনো উদ্দেশ্যে, কিন্তু ওই পুরো ওইটা তো কোনো তথ্য নয়। সুতরাং সেখানে পত্রিকা বা টেলিভিশন কি করবে? তো সবটা মিলে এখানে আইনের ধরতে পারে যে কোন আইডির মাধ্যমে এগুলো প্রচার করা হচ্ছে, কারা করছে সেটা চিহ্নিত করা, এবং তার সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটা সামাজিক সচেতনতা প্রয়োজন। এই সচেতনতার জন্য আমি মনে করি যে জনাব সোহরাব হোসেন, এ তো গেল আমরা সরকারি বা এই ধরনের পদক্ষেপ আসলে কী ধরনের নেওয়া যায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে থেকে। যদি সাধারণ মানুষকে সচেতন করতে হয় তাহলে আসলে কি পদক্ষেপ? অর্থাৎ ধরুন আপনি আপনার ফেসবুক স্ক্রলে, নিউজ ফিডে কোনো একটি তথ্য পেলেন, আপনি কীভাবে যাচাই করেন সেটি সত্য না মিথ্যা? কতটুকু সহজ সেটি যাচাই করা? করেন সেটাও তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই জানাবো, থানা পুলিশে আশ্রয় নেব যে এরকম করেছে, যদি আমি চিহ্নিত করতে পারি। আর চিহ্নিত না করতে পারলে কর্তৃপক্ষ বলতে তাদের কাছে প্রতিকার চাইবো যে এটা কে করেছে আপনারা যদি খুঁজে বের করতে পারেন। এখন সব ক্ষেত্রে যে খুঁজে বের করতে পারেন তা নয়, কিন্তু তবে এই চেষ্টা চালাতে হবে। এবং এক্ষেত্রে বিশ্বব্যাপী এটি এর একেবারে শতভাগ যে ফেক তথ্য, ভুল তথ্য বন্ধ করা গিয়েছে তা নয়, তবে এটা সম্মিলিত চেষ্টা করা, সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া, তাহলে অনেকাংশেই কমবে। আর তার চেয়েও বড় হচ্ছে সঠিক তথ্যটা জানুন। এখন ধরুন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলছে বা যুদ্ধ বিরোধী, এখন কোনো খবর দেওয়া হলো যে হরমুজ প্রণালীর ইরানের সব জাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে, অথবা যুক্তরাষ্ট্রের জাহাজ
আটকে দেওয়া হয়েছে। এখন সত্যিই আটকে দিয়েছে কিনা, সেটা যুক্তরাষ্ট্রে কিনা, মানে এই তথ্যগুলো, এবং সেক্ষেত্রে তো শুধু আমাদের তো এসব ক্ষেত্রে তো আমাদের নিজস্ব কোনো সূত্র নেই, এই সূত্রটা বাইরের বিদেশি সূত্রের উপর তাহলে সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া গেছে সেই পর্যন্ত সাধারণ মানুষ যাতে সেটিতে প্রতিক্রিয়া না জানায় সেই বিষয়ে আসলে আরো সচেতন হতে হবে। ধন্যবাদ মোহাম্মদ সোহরাব হাসান, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে আমরা পেয়ে গেলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tvgmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১-এর সাথে।